এখন আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপশক্তি স্তর এবং এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? যে সংখ্যা শক্তি স্তর, শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল এবং ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা দেয়। তাহলে কি হলো কোয়ান্টাম সংখ্যা? কি কোয়ান্টাম সংখ্যা হলো শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল এবং ইলেকট্রনের ধারণ ক্ষমতা সম্পর্কে ধারণা দিবে। ঠিক আছে, এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। এটা হলো টোটাল 4 প্রকার। তার প্রথম প্রকারটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, একে n দ্বারা প্রকাশ করা হয়। এই শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করা হয় l দ্বারা, এবং এ উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়। তারপরে হচ্ছে সহকারী, তারপরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয় এবং এ অরবিটাল সম্পর্কে ধারণা দেয়। তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করা হয় s দ্বারা এবং এ ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা দেয়। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে এই বিষয়টা বুঝবো। ধরো এইটা একটা সেই পরমাণুর কেন্দ্র। এটা হলো প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয়? এটা হলো দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো তৃতীয় শক্তি স্তরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো চতুর্থ শক্তি স্তর, একে এন দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এবং এই যে প্রত্যেকটা শক্তি স্তরকেই কিন্তু প্রধান শক্তি স্তর বলা হয়। অর্থাৎ কে হলো প্রথম প্রধান শক্তি স্তর, এল হলো দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এম হলো তৃতীয় প্রধান শক্তি স্তর এবং এন হলো চতুর্থ প্রধান শক্তি স্তর, তাই না? তাহলে যখন আমরা কে শক্তি স্তর নিয়ে খেয়াল করব, কে শক্তি স্তর দিয়ে খেয়াল করব, তখন দেখবো যে এন এর মান হচ্ছে 1। এন এর মান যদি 1 হয় তাহলে সেটা হলো প্রথম প্রধান শক্তি স্তর। ঠিক আছে, তাহলে এই কি সম্পর্কে ধারণা দিচ্ছে? এর ধারণা দিচ্ছে হলো তোমার এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ধারণা দিচ্ছে হলো তোমার প্রধান শক্তি স্তর সম্পর্কে। ঠিক আছে, শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর সম্পর্কে ধারণা দিচ্ছে। কে শক্তি স্তর হয় তাহলে এন এর মান 1, আর এন এর মান 1 যদি হয় তাহলে এল এর মান হবে এন থেকে 1 কম এবং এইদিকে 0 পর্যন্ত। কি পর্যন্ত? 0 পর্যন্ত। 0 পর্যন্ত। তাহলে কি বললাম? n মাইনাস 1 কোন পর্যন্ত? 0 পর্যন্ত। l সমান হবে n মাইনাস 1 থেকে শুরু হবে এবং সেটা 0 তে শেষ হবে। আমি কিন্তু বাম পাশে পর্যন্ত লিখেছি, দেখেছো?
অর্থাৎ n-1 থেকে বাম দিকে 0 পর্যন্ত যাবে, এইটা বুঝাচ্ছি আমি। তাহলে এখন l এর মান কি হবে? n-1, তাহলে n এর মান কত? 1। তাহলে 1 থেকে যদি 1 বাদ দাও তাহলে 0 হয়, এপাশে 0 পর্যন্তই গেল। ঠিক আছে, কোন পর্যন্ত গেল? 0 পর্যন্ত গেল। এটা ছিল আমাদের l এর মান। তো l এর মান যদি 0 হয় তাহলে এখানে একটা উপশক্তি স্তর বিদ্যমান, অর্থাৎ মান 0 কিন্তু সংখ্যাগত দিক থেকে এটা কিন্তু একটা সংখ্যা। সংখ্যাগত দিক থেকে কি এটা একটা সংখ্যা, একটাই মাত্র সংখ্যা। ঠিক আছে, এস উপশক্তি স্তরকে এস বি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা মনে রাখার জন্য তোমরা এটা মনে রাখতে পারো যে আমরা যখন মেসেঞ্জারে বাংলা কথা ইংলিশে লিখি তখন কি লিখি? সাদা পাঞ্জাবি দিয়ে ফ্যাশন, এটা মনে রাখতে পারো তোমরা। এই সাদা এর প্রথম অক্ষর কি? এস। দেখো এস। পাঞ্জাবের প্রথম অক্ষর পি পি, তারপর ডি এর প্রথম অক্ষর কি? ডি। আর ফ্যাশনের প্রথম অক্ষর কি? এফ। ঠিক আছে, তাহলে তুমি যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে এটা মনে রাখতে পারো কি? সাদা পাঞ্জাবি দিয়ে ফ্যাশন। সাদা মানে এস, পাঞ্জাবি মানে পি, ডি মানে ডি এবং ফ্যাশন মানে এফ। ঠিক আছে, এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে দেখো, উপশক্তি স্তর 0 মানে হচ্ছে এল এর মান 0 মানে এস, বুঝা গেল? উপশক্তি স্তর এল এর মান 0 মানে কি? এল এর মান 0 মানে এর উপশক্তি স্তর হচ্ছে এস। উপশক্তি স্তর এস এবং কয়টা উপশক্তি স্তর? একটা। আর এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান হবে প্লাস মাইনাস এল ডট ডট এদিকে। ঠিক আছে, কি হবে? প্লাস মাইনাস এল। তাহলে এখন আমরা যদি 0 কে প্লাস মাইনাস করি, তাহলে 0 কে যদি প্লাস মাইনাস করি এম এর মান কি হবে? 0 কে প্লাস মাইনাস যদি করি তার মানে কি হয়? 0 হয়। কিভাবে হয়? দেখো, তুমি যদি কোনো একটা সংখ্যা ধরো 10 থেকে 10 এর সাথে 5 যোগ 0 যোগ করলে অথবা 10 থেকে 0 বাদ দিলে তাহলে ওই 10 মানের কোনো চেঞ্জ আসে? আসে না কিন্তু। অর্থাৎ মান কিন্তু সমান থাকে, তুমি 0 যোগ করো বা বিয়োগ করো, কোনো ব্যাপারই না। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এর আগে প্লাস মাইনাসটা ইউজ না করলেও হয়, তো এর আগে আমরা প্লাস মাইনাস ইউজ করব না। তাহলে এখানে অরবিটাল কয়টা? এম এর মান যদি একটা সংখ্যাগত দিক থেকে একটা হয়, এখানে মান 0 ঠিক আছে, কিন্তু সংখ্যাগত দিক থেকে এম এর মান হচ্ছে একটা। তো এম এর মান যদি একটা হয়, অরবিটাল কয়টা? একটা। ঠিক আছে, এবারে যখন আমরা আর প্রত্যেকটা অরবিটালে এক একটা অরবিটালে ইলেকট্রন ধরে দুইটা। কয়টা করে ইলেকট্রন ধরে? মনে করো একটা অরবিটাল, এই অরবিটালে ইলেকট্রন ধরবে দুইটা এবং এক বিপরীতমুখী স্পিন যুক্ত। ঠিক আছে, কেমন স্পিন? বিপরীতমুখী স্পিন। অর্থাৎ একটা যদি উপরের দিকে যায় আর একটা যাবে নিচের দিকে, তাহলে কি একটা অপরটার বিপরীত? তো আমরা এই বিপরীতকে বোঝানোর জন্য, যেহেতু এখানে অরবিটাল একটা, সো ইলেকট্রন ধরবে দুইটা, আমাদের এস এর মান হবে তোমার প্লাস হাফ আর মাইনাস হাফ। এইটা দ্বারা আমরা কিন্তু ঘূর্ণন বোঝাচ্ছি, যেহেতু দুইটা ইলেকট্রন তাহলে একটা প্লাস ইলেকট্রন একটা মাইনাস ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, এই ঘূর্ণন, এই প্লাস হাফ মাইনাস হাফ দ্বারা বোঝাচ্ছি এরা বিপরীতমুখী ভাবে ঘুরবে। ঠিক আছে, কিভাবে ঘুরবে? বিপরীতমুখী হয়ে ঘুরবে। এবারে যখন আমরা এল নেব তখন এন এর মান কত হবে? তখন এন এর মান হবে 2, এল এর মান হবে বলেছি n-1 থেকে স্টার্ট হবে 0 পর্যন্ত যাবে, তাহলে n এর মান 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। আর এদিকে বলেছি 0 পর্যন্ত যাবে, তাহলে 0 শেষ। এখানে
শক্তি স্তর কয়টা? দুইটা উপশক্তি স্তর। মানে n সমান যখন 2 তখন উপশক্তি স্তরও 2। n এর মান যখন 1 উপশক্তি স্তরও 1, অর্থাৎ n এর মান যা হবে উপশক্তি স্তরও তাই হবে। n এর মান যা হবে উপশক্তি স্তরও তাই হবে। n এর মান যদি 1 হয় উপশক্তি স্তর 1, একটা n এর মান যদি 2 হয় উপশক্তি স্তর হবে 2টা। তাহলে এখানে সেই উপশক্তি স্তরগুলো কি কি? উপশক্তি স্তর s থেকে শুরু হবে, s আর p। s থেকে শুরু হবে, এবার ওইদিকে যাবো আমরা। যতগুলো উপশক্তি স্তর দরকার ততগুলো নেব, যেহেতু দুইটা উপশক্তি স্তর, একটা দুইটা, সে দুইটা নিয়েছি। তাহলে এখানে n এর মান, m এর মান কি বলেছি আমরা? m এর মান হবে তোমার প্লাস মাইনাস l। তাহলে 0 কে যদি প্লাস মাইনাস করো তাহলে 0ই হয়, m এর মান 0। আর যদি তুমি 1 কে প্লাস মাইনাস করো তাহলে প্লাস মাইনাস 1 হয়। আচ্ছা, এই প্লাস মাইনাস 1 একটা সংখ্যা না দুইটা সংখ্যা? অবশ্যই দুইটা সংখ্যা, তাই না? কারণ তুমি যদি কোনো একটা সংখ্যা থেকে, মনে করো 10 থেকে তুমি এই যে প্লাস 1 আরেকটা করলে মাইনাস 1, তাহলে 9, এই 11 আর 9 আছে, ঠিক আছে? তাহলে দেখো তো মানে চেঞ্জ এসে যাচ্ছে কিনা, তার মানে এই দুইটা হলো আলাদা সংখ্যা। তো এখানে তাহলে অরবিটাল কয়টা হচ্ছে? এখানে তো দুইটা, প্লাস মাইনাস 1 মানে দুইটা, 0 একটা, তিনটা অরবিটাল। তাহলে অরবিটাল হচ্ছে তিনটা। অরবিটাল কয়টা? তিনটা। তাহলে তিনটা অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে? আমরা জানি একটা একটা ইলেকট্রনে, একটা একটা অরবিটালে ইলেকট্রন ধরে হচ্ছে দুইটা, এবং সেই দুইটা বিপরীত স্পিন হয়ে। তাহলে দুইটা করে ইলেকট্রন ধরলে তিনটা অরবিটালে ছয়টা। ছয়টা যদি হয় তাহলে তিনটা হবে পজিটিভ এবং তিনটা হবে নেগেটিভ। যদি তাই হয় তাহলে লিখবো এস এর মান এখানে হবে তিনটা পজিটিভ এবং তিনটা নেগেটিভ। এবার যদি আমরা এম শক্তি স্তর নেই, এম শক্তি স্তর, তাহলে এন এর মান হবে, এন এর মান হবে কত? 3। এন এর মান যদি 3 হয়, এল এর মান হবে, তাহলে এন থেকে এক বাদ মানে কত? 2। 3 থেকে এক বাদ দিলে 2 হয়, 2 হয়, 2 হবে, এদিকে কোন পর্যন্ত যাবে? 0। তাহলে 2 এর আগের সংখ্যা হলো 1, 1 এর আগের সংখ্যা হলো 0। এখানে কয়টা, এখানে কয়টা উপশক্তি স্তর বিদ্যমান? তাহলে একটা, দুইটা, তিনটা। যেহেতু এন এর মান 3, তাহলে উপশক্তি স্তর হবে 3। এবং আমরা দেখতে পাচ্ছি এল এর মান 0, 1 আর 2, তাই না? তাহলে এখানে কয়টা? তিনটা অরবিটাল, তিনটা উপশক্তি স্তর বিদ্যমান। সেই তিনটা উপশক্তি স্তর কি হবে? এসপিডি, এস পি আর ডি। তাহলে উপশক্তি স্তর যদি তিনটা হয় ভালো কথা। এবার এম এর মান বলা হচ্ছে প্লাস মাইনাস এল। তাহলে এই যে করো, এখানে এম সমান কি হবে? 0 কে প্লাস মাইনাস করলে 0, 1 কে প্লাস মাইনাস করলে প্লাস মাইনাস 1, 2 কে প্লাস মাইনাস করলে প্লাস মাইনাস 2। তাহলে এখানে অরবিটাল কয়টা? অরবিটাল কয়টা? এখানে দুইটা, প্লাস মাইনাস 2 দুইটা, প্লাস মাইনাস 1 দুইটা, মোট 4টা হলো, আর এই একটা 5টা। তাহলে এখানে কয়টা অরবিটাল? 5টা অরবিটাল। অরবিটাল যদি 5টা হয় তাহলে 5টা অরবিটালে ইলেকট্রন ধরবে কয়টা? প্রত্যেকটা অরবিটালে দুইটা, তাহলে 5টা অরবিটালে 5 দুগুণে 10টা। 10টা যদি হয় তার ভিতরে 5টা হবে পজিটিভ, 5টা হবে নেগেটিভ। তাহলে এস এর মান কি হবে? 5টা পজিটিভ আর 5টা নেগেটিভ। এখন এন যদি হয়, এন হলে এন এর মান কত? 4। কক্ষপথ গণ তুমি, 1 2 3 4, চতুর্থ কক্ষপথে আছে, তার মানে এন এর মান 4। যদি এন এর মান 4 হয় তাহলে এল এর মান হবে 4 থেকে এক বাদ মানে কত? 3। এবার এদিকে কমবে 2, তারপরে 1, তারপরে 0, 0তে শেষ হয়ে যাবে। তাহলে এখানে উপশক্তি স্তর কয়টা হচ্ছে? উপশক্তি স্তর হচ্ছে তোমার 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে এস এর জন্য 0, এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য
ডি, আর 3 এর জন্য হচ্ছে এফ। তাহলে লিখবো আমরা 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, আর 3 এর জন্য এফ। এম এর মান কয়টা হবে? 0 থেকে স্টার্ট হবে, প্লাস মাইনাস 0 মানে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3। তাহলে এখানে অরবিটাল কয়টা হচ্ছে বলো তো? অরবিটাল দেখো তো কয়টা, এখানে দুইটা, প্লাস মাইনাস 3 মানে দুইটা, প্লাস মাইনাস 2 আর দুইটা মানে চারটা, প্লাস মাইনাস 1 ছয়টা, আর একটা সাতটা। টোটাল অরবিটাল কয়টা এখানে? সাতটা। অরবিটাল যদি সাতটা হয় তাহলে ইলেকট্রন কয়টা হবে? ইলেকট্রন হবে 14টা। প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন ধরবে। যদি ইলেকট্রন ধরে তাহলে হয় টোটালি 14টা ইলেকট্রন। তো 14টা ইলেকট্রনের ভিতরে 7টা হবে পজিটিভ এবং 7টা হবে নেগেটিভ। তাহলে এস এর মান কি হবে? +7 পজিটিভ, -7 নেগেটিভ। তো এই যে এইগুলো এবার দেখো, এটা কিন্তু এই যে ঘূর্ণন এস স্পিন, এটা কিন্তু আসলে ঘূর্ণন প্রকাশ করে একটা ইলেকট্রনের। ঠিক আছে, ধরো বিপরীতমুখী স্পিন হয়ে ঘোরে একটা আর একটা ইলেকট্রন। মনে করো এই হলো একটা কক্ষপথ, এই কক্ষপথে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন। তো যদি এই ইলেকট্রনটা যদি নিচের দিকে যায়, এই ইলেকট্রন যাবে উপরের দিকে, এদিকে। এদিকে না, কিন্তু এদিকে গেলে একই দিকে হয়ে যায়। তুমি যদি ভেক্টর কল্পনা করো, এদিকে কত কি হয়, তুমি এমনি যাচ্ছ, যেতে 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 দেখো ঠুল খেচ্ছে তোমার আঙুলের সাথে। ঠুল খাওয়া যাবে না, এর তীর চিহ্নের যে মুখ সেটা ঠুল খাওয়া যাবে না। ঠুল খালেই সেটা হবে বিপরীত। তাহলে দেখো এইটা যাচ্ছে এদিকে, তার মানে এর সাথে ঠুল খাচ্ছে, আর এইটা আসছে এদিকে, মানে এর সাথে ঠুল খাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম বিপরীতমুখী স্পিন হয়ে ঘোরে ইলেকট্রন গুলো। এখন আরো কিছু বিষয় দেখতে হবে, সেটা হলো বর্ণালী বিষয়ক একটা বর্ণালী আছে। ঠিক আছে, বর্ণালী অর্থাৎ এই কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে এন এর মান কত? এখানে তো এন এর মান 1, এখানে এন এর মান কত? এখানে এন এর মান 2, এখানে এন এর মান কত? 3, এখানে এন এর মান কত? 4। আমরা জানি যখন ইলেকট্রন, প্রত্যেকটা কক্ষপথেই ইলেকট্রন থাকে, তো ইলেকট্রন যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে যায় তখন কি করে? তখন শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করে। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন কি করে? শক্তি বিকিরণ করে। এবং যখন এই শক্তি বিকিরণ করে তখন আমরা কি জানি যে শক্তি যখন ইলেকট্রন যখন এক স্তর থেকে অন্য স্তরে যায় তখন শক্তি বিকিরণের মাধ্যমে বর্ণালী সৃষ্টি হয়। বর্ণালী সৃষ্টির সূত্রপাত হয়, তাই না? অথবা বর্ণালী সৃষ্টি হয় এক কথায়। তাহলে যখন আমরা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে কোনো ইলেকট্রন, অবশ্যই বর্ণালী সৃষ্টি হবে। তাহলে এ কি করছে? এই এন এর মানটা আসলে বর্ণালী সৃষ্টির সূচনা করছে। কি বললাম? বর্ণালী সৃষ্টির সূচনা করছে। ঠিক আছে, এ কি করে? বর্ণালী সৃষ্টির সূচনা। এটা হলো এন এর মান। এবারে যখন ইলেকট্রন একটা শক্তি স্তরে থেকে আরেকটা শক্তি স্তরে যাচ্ছে, ওই শক্তি স্তরটা আবার উপশক্তি স্তরে বিভক্ত না? ওই শক্তি স্তরটা কি উপশক্তি স্তরে বিভক্ত না? মনে করো এই যে শক্তি স্তরটা, এই শক্তি স্তরটা এখানে এরকম কয়েকটা উপশক্তি স্তরে বিভক্ত। তো একটা বর্ণালী যখন একটা বর্ণালী এসে, মনে করো এই একটা রেখা, এইটা একটা শক্তি স্তর মনে করো, তো এখানে এসে পৌঁছাবে, এখানে তো অনেকগুলো উপশক্তি স্তর বিদ্যমান, সেই উপশক্তি স্তর গুলো কি কি এইগুলো। তাহলে এখানে যে বর্ণালীটা আসবে সেটা এখানেও আসবে, এখানেও আসবে, এখানেও আসবে, তাই না? তিনটাই তো আসবে নাকি? যদি তিনটা উপশক্তি স্তর হয় তাহলে এখানে যে প্রধান যে কোয়ান্টাম সংখ্যা একটা রেখা দ্বারা, তাহলে ওই তিনটাই যাবে। ঠিক আছে, তাহলে এই প্রথম প্রধান শক্তি স্তর কি এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বা সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার একটা সূচনা হচ্ছে কিনা? এই যে একটা প্রধান রেখা ছিল,
ওইটা আবার যখন উপশক্তি স্তরে যাবে, যখন শক্তি স্তর ছিল তখন তো একটা ছিল, আর যখন উপশক্তি স্তর হচ্ছে তখন ওই শক্তি স্তরটা এরকম উপশক্তি স্তরে বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে উপশক্তি স্তরে যখন কল্পনা করবো তখন দেখবো যে একটা বর্ণালী, এবং উপশক্তি স্তরে দেখবো যখন, তখন দেখবো যে প্রত্যেকটা উপশক্তি স্তরে বর্ণালী দেখা যাচ্ছে, তাই না? প্রত্যেকটি উপশক্তি স্তরে কি দেখা যাচ্ছে? বর্ণালী দেখা যাচ্ছে। তার মানে এখানে এই যে বর্ণালীটা এখানে সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার সূচনা করছে কে? এল। এলটা হলো সূক্ষ্ম বর্ণালী সৃষ্টির সূচনা। n সমান 2, তখন যদি এল এর মান কত? 0 আর 1 এর কথা কল্পনা করো। 0 আর 1 এর কথা কল্পনা করলে এখানে তোমার অরবিটাল কয়টা? এখানে উপশক্তি স্তর দুইটা, কিন্তু অরবিটাল কয়টা? 3টা। তাহলে সে কি 3টা বর্ণালী সৃষ্টি করবে, তাই তো? উপশক্তি স্তর যদি, উপশক্তি স্তরের অরবিটাল যদি 3টা হয়, তাহলে মনে করে এই সেই দুইটা, এই সেই দুইটা অরবিটাল। তো দুইটা যদি অরবিটাল হয়, তাহলে এই দুইটা উপশক্তি স্তর, এই উপশক্তি স্তর 3টা অরবিটালে বিভক্ত, 3টা। তাহলে দুইটা থেকে কয়টা বর্ণালী সৃষ্টি হবে এখন? 3টা বর্ণালী সৃষ্টি হবে ম্যাগনেটিকে। এটা ছিল এন, এটা ছিল হলো এল, আর এটা ছিল কি? এম। তাহলে ম্যাগনেটিকে কয়টা বিভক্ত হবে? 3টাই, স্বাভাবিকই, তাই না? সেই জন্য আমাদের ম্যাগনেটিকে আরো সূক্ষ্ম হয়ে যায় রেখাগুলো। এরা সূচনা করে, এরা বিভক্ত করে ফেলে অলরেডি, যেহেতু চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তারপরে অথবা তুমি এটা ব্যাখ্যা করতে পারো, অর্থাৎ একটা বর্ণালী সৃষ্টি হবে এটা এন এর মান দ্বারা ব্যাখ্যা করতে পারো। আবার উপশক্তি স্তরের সমান যে কয়টা উপশক্তি স্তর সে কয়টা বর্ণালীতে বিভক্ত হবে, অর্থাৎ সূক্ষ্ম রেখায় বিভক্ত হবে, সেটা তুমি এল এর মান দ্বারা ব্যাখ্যা করতে পারো। আরো বেশি সূক্ষ্ম রেখায় বিভক্ত হবে, 2টো ছিল 3টে হয়ে গেছে, তার মানে আরো বেশি সূক্ষ্ম হয়ে গেছে রেখাগুলো। প্রথমে একটা ছিল, একটা থেকে 2টা হয়েছে, ওই একই কিন্তু একই বর্ণালী, একটা থেকে 2টা হয়েছে, 2টা থেকে 3টা হচ্ছে, তার মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হচ্ছে কিনা? একটা থেকে 2টা একটু সূক্ষ্ম হলো, 2টা থেকে 3টা আরেকটু সূক্ষ্ম হলো। এইবার এই ম্যাগনেটিকে, এটা স্পিনে, স্পিনে দেখো তো কয়টা করে হচ্ছে? একটা একটা অরবিটালের জন্য, একটা একটা অরবিটালের জন্য 2টা করে ইলেকট্রন ঘুরবে এবং বিপরীতমুখী চার্জ যুক্ততা, তাই না? তাহলে এখানে যখন 3টা অরবিটাল, টোটাল কয়টা ইলেকট্রন থাকবে তাতে? 3টা টোটাল 6টা ইলেকট্রন থাকবে। তাহলে 6টা ইলেকট্রনই কি ভিন্ন 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 বর্ণালী, মানে বর্ণালী আরো 6 ভাগে বিভক্ত হয়ে গেল না? 3টে বর্ণালী কি হলো? 6 ভাগে বিভক্ত হয়ে গেল। 3টে বর্ণালী এখন 6 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এটা হলো এস, স্পিনের কারণে, ঘূর্ণনের কারণে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আরো বেশি সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে গেল কোথায় গিয়ে? এস এ যেয়ে। তাহলে স্পিনের কারণে কি হলো? আরো বেশি ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে গেল, সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় আরো বেশি বিভক্ত হলো। এম এ আমরা প্রথম থেকে আসি। এই এন, এন কিন্তু একটা বর্ণালী সৃষ্টি করবে। যখন প্রধান শক্তি স্তরের কথা বলবো তখন একটাই বর্ণালী সৃষ্টি হবে। যখন এল এর কথা কল্পনা করবো তখন ওর থেকে আরেকটু ভাঙবে। যখন এম এর কথা কল্পনা করবো তখন ওর থেকে আরো ভাঙবে, ভেঙে ভেঙে আরো ক্ষুদ্র হবে। আর যখন এস এর কথা কল্পনা করবো তখন আরো বেশি ভাঙবে। এটা হলো কনসেপ্ট। তো এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা কিন্তু শক্তি স্তর সম্পর্কে ধারণা দিল এবং বর্ণালী সৃষ্টির সূচনা করলো। আর এল এর মান কি? সূক্ষ্ম বর্ণালী সৃষ্টির সূচনা করলো। আর এম এর মানটা কি? এম এর মানটা তোমার আরো বেশি সূক্ষ্ম বর্ণালী সৃষ্টি করলো, আরো সূক্ষ্ম, আরো বেশি সূক্ষ্ম বর্ণালী সৃষ্টি করলো। আর এস এর মান অনেক বেশি সূক্ষ্ম বর্ণালী সৃষ্টি করলো।
তাহলে তোমরা কি বলতে পারো যে এন এর মান দ্বারা বর্ণালী সৃষ্টির সূচনা হবে, বা এন এর মান দ্বারা বর্ণালী সৃষ্টির সূচনাটা ব্যাখ্যা করা যায়। এল এর মান দ্বারা সূক্ষ্ম বর্ণালী সৃষ্টির সূচনা ব্যাখ্যা করা যায়। এম এর মান দ্বারা ওই যে সূক্ষ্ম বর্ণালী আরো বেশি সূক্ষ্ম বর্ণালী সৃষ্টির সূচনা করে। আর এস এর মান কি করে, আরো বেশি সূক্ষ্ম বর্ণালী সৃষ্টি করে। ঠিক আছে, এর থেকে একই রকম হয়ে গেছে, তাই না? আরো দুইটা অনেক বেশি, এম এর থেকে এখানে লিখবা এম এর চেয়ে বেশি, আর এখানে লিখবা এল এর চেয়ে বেশি, তাহলে হয়ে যাচ্ছে এল এর চেয়ে বেশি। অর্থাৎ আমরা এটা বোঝাচ্ছি যে ম্যাগনেটিক যে কোয়ান্টাম সংখ্যা তার চেয়ে সেখানে যেভাবে বর্ণালী সৃষ্টি হয়েছিল সূক্ষ্ম সূক্ষ্ম রেখায়, ওর থেকে বেশি সূক্ষ্ম রেখায় বর্ণালী সৃষ্টি হবে আমাদের এস এর কারণে, অর্থাৎ ঘূর্ণনের কারণে। আবার এম এ উপশক্তি স্তরে যেভাবে সূক্ষ্ম বর্ণালী সৃষ্টি হয়েছিল, ওই সূক্ষ্ম বর্ণালীর চেয়েও আরো বেশি সূক্ষ্ম বর্ণালী সৃষ্টি হবে যখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা হিসাব করব, বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কারণে। এই যে আমরা জানি যে পি যে শক্তি স্তর, পি যে উপশক্তি স্তরটা, তিন ভাবে দিক বিন্যাস করে। সেটা কি কি? পি এক্স, পি ওয়াই এবং পিজেড। তিনটা পি উপশক্তি স্তরটা পি এক্স, পি ওয়াই এবং পিজেড তিনটা দিক বিন্যাস দেখায়। তার মানে এটা ত্রিমাত্রিক দিক বিন্যাস দেখায়। সেটা কেমন দেখো, এইটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এদিকে যেটা হবে সেটা কি পি এক্স, আর এদিকে যাবে পি জেড, এটা যাবে পি ওয়াই, এটাই। ঠিক আছে, তাহলে দেখো তো যে পি উপশক্তি স্তরটা এরকম তিনটা ভাগে বিভক্ত হচ্ছে না? অর্থাৎ তিন ভাবে দিক বিন্যাস দেখাচ্ছে না, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। এটা কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদের এই ধারণাটা দেয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার দ্বারাই তুমি যদি দেখো, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় এই যে অরবিটাল গুলো কিন্তু বিভক্ত হয়েছে। দেখো এই যে তোমার এই যে পি অরবিটালটা কয়টা, বা দ্বিতীয় উপশক্তি স্তরে কয়টা অরবিটাল বিদ্যমান? কয়টা অরবিটাল? তিনটা অরবিটাল। অর্থাৎ এন এর মান যখন 2, আবার এল এর মান যখন 0 আর 1, তখন পি যে শক্তি স্তর, তখন তো উপশক্তি স্তর সর্বশেষ কি পি না? তো দেখো যে তিনটা অরবিটাল আছে। টোটাল কয়টা অরবিটাল? তিনটা অরবিটাল। তো যদি তিনটা অরবিটাল হয় তাহলে সেটা পি এক্স, পি ওয়াই আর পি জেড। এবার যখন তুমি ডি এর কথা কল্পনা করবে, শেষে কি আছে? ডি। তার মানে এটা ডি অরবিটাল ধরা যায়। ঠিক আছে, তাহলে ডি অরবিটালে আমাদের যে অরবিটাল সংখ্যা সেটা কয়টা? 5টা। সেই 5টা কি কি? dxy, dyz, dzx, তারপর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হলো ডি জেড স্কোয়ার। এটা এই 5টা অরবিটাল আছে কোথায়? ডি অরবিটালে, বা ডি উপশক্তি স্তরে মোট অরবিটাল আছে হচ্ছে 5টা। সেটা কি কি? dxy, dyz এবং dzx, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার। তাহলে এইটা কিভাবে দেখায় দেখো, যখন আমরা dx এর কথা কল্পনা করব, মনে করো এটা হলো x বিন্দু, এটা হলো y বিন্দু, এটা হলো z বিন্দু। তাহলে যখন x y, তখন x y ঘরটা খালি থাকবে, বাকি দুইটা পূর্ণ হবে। তাহলে এটা কিন্তু x y এর ঘর, তাহলে এইটা এইভাবে পূর্ণ হবে। ঠিক আছে, এইভাবে পূর্ণ হবে। সরি, আমাদের এটা এরকম ভাবে বিন্যাসটা হবে না, যেহেতু ত্রিমাত্রিক হবে, তাই না? তাহলে আমরা এটা ভাবে দেখাবো। এটা হলো x, এটা হলো y, এটা হলো z। তাহলে এদিকেও যাবে x মাইনাস x, এদিকে আসবে কি মাইনাস y, আর এদিকে যাবে কি মাইনাস z।
তাহলে তুমি যখন এক্স ওয়াই নির্ণয় করবে, এখানে কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে? এইটা তোমরা কিভাবে আঁকাবা দেখো, যখন তুমি এক্স ওয়াই নিয়ে কাজ করবা, এক্স ওয়াই, তখন এক্স ওয়াই এর ঘরটা খালি রাখবা, এই যে এক্স ওয়াই এটা, তাহলে এর এই ঘরে কোনো অরবিটাল হবে না, ঠিক আছে? আমরা এভাবে লিখবো যে এই এক্স ওয়াই বাদে বাকি ঘরগুলো এভাবে পূর্ণ করে দেবো। এখানে ওই দেখো এক্স ওয়াই, সে এক্স ওয়াইটা হবে না, যখন আমরা এক্স ওয়াই যখন করব, তখন এক্স ওয়াই বাদে, এক্স ওয়াই এর ঘর বাদে বাকিগুলো সব পূর্ণ হবে, এভাবে। তাহলে যখন ওয়াই জেড করবো, তখন ওয়াই জেড এর ঘর পূর্ণ হবে, ওয়াই ওয়াই জেড এর যে ঘর, সেই ঘর দুইটা বাদে বাকিগুলো পূর্ণ হবে, ঠিক আছে? কিভাবে দেখো, মনে করো এই হলো এক্স অক্ষ, আর এই হলো জেড অক্ষ, এই হলো ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ এদিকেও দিলাম, এদিকেও দিলাম, জেড অক্ষ এদিকেও দিলাম। এটা কি এক্স অক্ষ, তাহলে এদিকে কি মাইনাস এক্স। এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা হলো মাইনাস ওয়াই। এটা যদি জেড অক্ষ হয়, এটা হলো মাইনাস জেড। সরি, এটা উল্টা হয়ে গেছে, হ্যাঁ, এটা জেড, এটা মাইনাস জেড। ভালো কথা। এখন আমি যেহেতু ডি ওয়াই জেড নির্ণয় করব, এটা কার, ডি ওয়াই জেড, ঠিক আছে? তো যখন ডি ওয়াই জেড নির্ণয় করব, তখন এই যে ওয়াই আর জেড, ওয়াই জেড কোথায়, এই যে ওয়াই জেড এখানে আর এখানে, এই যে, তাহলে এইটা আর এইটা, এই দুইটা গ্যাপ থাকবে, বাকিগুলো সব পূর্ণ হবে, অর্থাৎ এইটা, এইটা, এইটা আর এইটা, শুধুমাত্র ওয়াই জেড খালি থাকবে, ওয়াই জেড এর যে মধ্যবর্তী যে স্থানটা, সেইটা খালি থাকবে, দেখো খালি আছে। তাহলে এই যে ত্রিমাত্রিক একটা দিক বিন্যাস দেখাচ্ছে, অরবিটাল গুলো এরকম যে ত্রিমাত্রিক দিক বিন্যাস দেখাচ্ছে, এটা কিন্তু আসলে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, ঠিক আছে? ম্যাগনেটিক কোয়ান্টার মাধ্যমেই তো, বা চৌম্বকীয় যে আকর্ষণটা আছে বা চৌম্বকীয় বলটা আছে, তার কারণেই তো এরকম সরে যাবে নাকি ইলেকট্রনের যে কক্ষপথ, অরবিটাল গুলো, সেগুলো কি হবে, এরকম একটা নির্দিষ্ট দিকের পরিপাটি অবস্থায় থাকবে। কিসের কারণে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কারণে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণের কারণে, ঠিক আছে? আমরা জানি একটা ম্যাগনেটিক কোয়ান্টামে কি হয়, আকর্ষণ এবং বিকর্ষণ হয়, এবং এই আকর্ষণ আর বিকর্ষণের কারণে কিন্তু দিকটা একটা বিন্যাস হয়ে যায়, ঠিক আছে? তো এটাই ছিল আহ, ওই ডি অরবিটালের কি, দিক বিন্যাস। এবারে যখন তুমি ডি জেড এক্স নির্ণয় করবে, তখন একই ব্যাপার, কিন্তু যখন ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নির্ণয় করবা, কি বললাম, যখন ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নির্ণয় করবা, তখন কি হবে দেখো তো, এটা কি, এটা হচ্ছে ওয়াই, ওয়াই মাইনাস, এটা কি, মাইনাস ওয়াই, এটা হলো এক্স মাইনাস এক্স, জেড মাইনাস জেড। তাহলে যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নির্ণয় করবে, এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার দুইটা হবে, অর্থাৎ এই যে এই, আর ওয়াই কই, এই যে ওয়াই, এমন হবে, বুঝা গেল? আবার যখন তুমি জেড স্কোয়ারটা নির্ণয় করবা, তখন শুধুমাত্র জেড এ হবে, এরকম সেটা, সেটা কেমন হবে দেখো একটু, যখন তুমি ডি জেড স্কোয়ার নির্ণয় করবা, তখন এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো মনে করো সেই জেড অক্ষ। তাহলে এক্স মাইনাস এক্স, ওয়াই মাইনাস ওয়াই, জেড মাইনাস জেড, ঠিক আছে? তো তুমি যখন ওয়াই অক্ষ, মানে এখানে কি আছে, ডি জেড স্কোয়ার, তাহলে জেডটাই শুধু এরকম হবে, এই যে, আর মাঝখানে এরকম একটা অরবিটাল মতো দিতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ারের গঠন। আর এটা কি ছিল, ডি জেড স্কোয়ারের যে দিক বিন্যাস, সেটা এইভাবেই আর কি, ঠিক আছে? তো এইভাবে আসে বিষয়টা, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে? যে কোথায় দেব, এই যে অরবিটালের চিহ্নগুলো বা এই যে দিক বিন্যাস, এটা কিভাবে করব, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝাই দিলাম। তো আমাদের এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এক্সট্রা আরেকটা জিনিস নিয়ে ধারণা দেয়, সেটা কি, সেটা হচ্ছে দিক বিন্যাস, ঠিক আছে? অরবিটাল গুলো একটা দিক বিন্যাসে থাকে, সেইটা আমাদের এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ধারণা দেয়। ধরো এইটা একটা পরমাণুর কেন্দ্র, এটা হলো একটা কক্ষপথ, এটা হলো কক্ষপথ। তাহলে এখানে এন এর মান কত, 1, এখানে এন এর মান কত, 2। তাহলে এই যে এন এর মান দ্বারা তুমি কি করতে পারছো, একটা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পাচ্ছ, তাই না? এই কক্ষপথটা কিন্তু এই কক্ষপথের থেকে বড়।
আবার এই কক্ষপথটা কি এই কক্ষপথের থেকে ছোট। ঠিক আছে, তার মানে কি এই এন এর মান দ্বারা এন সমান যদি 1 হয় তাহলে কক্ষপথ ছোট, এন এর মান যদি 2 হয় তাহলে কক্ষপথ বড়। এটা তো বুঝতে পারছো নাকি? তাহলে এই এন এর মান দ্বারা কি করতে পারি আমরা, কক্ষপথের আকার সম্পর্কে ধারণা পেতে পারি। কি পেতে পারি? কক্ষপথের আকার সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তারপরে এল এর মান দ্বারা, কিন্তু এবার যদি এল এর মান কল্পনা করো, এল এর মান আমরা জানি এল এর মান দ্বারা এস বি ডি এফ এই উপশক্তি স্তরগুলো বিভক্ত হয়ে যাচ্ছিল, তাই না? কিসের দ্বারা? ওই যে এল এর মানের দ্বারা, তাই না? এল এর যে উপশক্তি স্তরগুলো কি দ্বারা প্রকাশ করা হয়? এস পি ডি এফ দ্বারা। মানে এই শক্তি স্তরগুলো তো উপশক্তি স্তরে বিভক্ত হবে, সেই উপশক্তি স্তরগুলো কি কি? এস পি ডি এফ। এই এদের আবার আকার আছে। এস এর আকার হলো তোমার বৃত্তাকার, পি এর আকার হলো ডাম্বেল আকার, ডি এর আকার হলো ডাবল ডাম্বেল। ঠিক আছে, এই যে এদের একটা আকার আছে, তাহলে তুমি কি পারছো? বা আকৃতি আছে, এক কথায় আকৃতি। কোন আকৃতিতে আছে? এই যে এস যে অরবিটাল বা এস যে উপশক্তি স্তর সেটা বৃত্তাকার আকৃতিতে আছে, আর পিটা আছে ডাম্বেল আকৃতিতে, আর ডি তে আছে ডাবল ডাম্বেল আকৃতি। তাহলে তুমি এল এর মান দ্বারা আরো কি পাচ্ছ? এল এর মান দ্বারা যে উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে একটা ধারণা পাচ্ছ। কি সম্পর্কে? আকৃতি সম্পর্কে একটা ধারণা পাচ্ছ। আর এম এর মান দ্বারা আমরা একটু আগে দেখলাম কি ত্রিমাত্রিক যে বিন্যাস সেইটা সম্পর্কে একটা ধারণা পাচ্ছ, তাই না? ওই যে একটু আগে দেখলাম, আবার একটু দেখাই দিই ধরো। যদি এই পি এর কথা কল্পনা করো তাহলে পি এক্স, পি ওয়াই আর পি জেড, মোট তিনটি দিকে সে বিন্যস্ত, তাই না? এদিকে, এদিকে আর এদিকে। এটা হলো পি এক্স, এটা হলো পি ওয়াই, এটা হলো পি জেড। একটু দেখলাম কিন্তু। তাহলে এই যে একটা ত্রিমাত্রিক দিক বিন্যাস দেখাচ্ছে কি আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর বলেছিলাম কি যে আকর্ষণ বিকর্ষণের কারণে একটা সন্নিবেশিত অবস্থায় থাকে আর কি, এরকম ভাবে দিক একটা বিন্যাস হয়ে যায়। এটা গেলো এম এর মান দ্বারা। আর এস এর মান দ্বারা কি ঘূর্ণন আর ঘূর্ণনের দিক। আমরা একটু দেখলাম যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন যদি থাকে তাহলে একটা ইলেকট্রন কি হয়? এদিকে যায়, আর একটা ইলেকট্রন কি হয়? এদিকে যায়, অর্থাৎ বিপরীত দিকে ঘোরে, তাই না? তাহলে ঘূর্ণনের প্রকৃতিটা কেমন এবং ঘূর্ণনের দিকটা কোন দিকে? একটা ইলেকট্রন একটা অপরটার বিপরীত দিকে যায়, তার মানে ঘূর্ণনটা বিপরীত দিকে। তাহলে কিভাবে করে ঘূর্ণন প্রকাশ করে? ঘূর্ণন ও দিক প্রকাশ করে। ঘূর্ণনের দিক, ইলেকট্রনের ঘূর্ণন এবং ঘূর্ণনের দিক প্রকাশ করে। এটা জানা লাগবে তোমাদের। তোমাদের আরো কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকা লাগবে, সেটা হচ্ছে প্রধান যে শক্তি স্তর, প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যার সূত্র আছে। সেই সূত্রটা কি? অরবিটাল সংখ্যার সূত্র হচ্ছে এন স্কয়ার। এবং প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। মানে প্রত্যেকটা অরবিটালে তো দুইটা করে ইলেকট্রন ধরে, তাহলে এন স্কয়ার সংখ্যক অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে? 2 × n স্কয়ার। এবার আছে উপশক্তি স্তর। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা সূত্র হলো 12+1। আর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হলো 2। মানে অরবিটাল যদি 12+1 হয় তাহলে ইলেকট্রন কত হবে? ইলেকট্রন হবে এক একটা অরবিটালে দুইটা করে, তাহলে 2 × 12+1। একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে 12+1 সংখ্যক ইলেকট্রন কত হবে? 2 × 12+1, এতটি। এই ছিল আমাদের ইলেকট্রন কোন অরবিটালে কতটুকু ধরবে, এই যে বিভিন্ন যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটাই। এখন আমরা কোয়ান্টাম সংখ্যাগুলোকে একটা ছকের মাধ্যমে দেখব।
এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো সহকারী যাকে প্রকাশ করা হয় l দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যা আবার উপশক্তি স্তর হয়। উপশক্তি স্তর, উপশক্তি স্তরকে SPDF দ্বারা প্রকাশ করা হয়। SPDRF। তারপরে হচ্ছে তোমার ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে প্রকাশ করা হয় m দ্বারা। তারপরে এখান থেকে আসছে অরবিটাল সংখ্যা। অরবিটাল, অরবিটাল থেকে আসে তোমার অরবিটাল থেকে আসে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর এখানে আসে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, মোট ইলেকট্রন সংখ্যা বা ধারণ ক্ষমতা। যখন n এর মান অন হবে, n সমান অন হবে, n সমান যদি অন হয় শুধুমাত্র একটা উপশক্তি স্তর বিদ্যমান, সেটা কি? সেটা হলো s। তখন l এর মান কত হয়? n সমান যদি 1 হয়, l এর মান হয় হচ্ছে 0। l এর মান কি হয়? 0 হয়। এবং এখানে শুধু s অরবিটালটা হয়, কারণ এখানে অরবিটাল s যে উপশক্তি স্তর বা s অরবিটাল সেটা হয়, কারণ এখানে l এর মান হচ্ছে 0, মানে সংখ্যাগত দিক থেকে একটা, মান যেহেতু 0 কিন্তু সংখ্যাগত দিক থেকে একটা, সুতরাং সেটা হবে শুধুমাত্র s অরবিটাল। যদি অরবিটালটা s হয় তাহলে এখানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে m সমান 0। আমরা একটু আগে পড়ে আসলাম কি m এর মান হবে প্লাস মাইনাস l, তাহলে 0 কি প্লাস মাইনাস গুলো 0ই হয়। এখানে অরবিটাল কয়টা বলতো? অরবিটাল হচ্ছে একটা, তাহলে একটা অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা, মানে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ধরে, তাই তাহলে মোট ইলেকট্রন কয়টা? 2টাই। আর স্পিনের জন্য 2টা অরবিটালের জন্য 2টা যদি ইলেকট্রন হয় একটা অরবিটালে, তাহলে 2টা ইলেকট্রন যদি হয় একটা, মানে আমরা জানি যে 2টা ইলেকট্রন একটা অরবিটাল বিপরীতমুখী স্পিন হয়ে থাকবে, তাই না? তাহলে একটা হবে পজিটিভ হাফ আর একটা হবে নেগেটিভ হাফ। এবার যখন n সমান 2 হবে, n সমান যখন 2 হবে তখন l এর মান টোটাল কয়টা হবে? 2টা হবে। l এর মান কয়টা হবে? 2টা। l এর মান একটা হবে 0 আর একটা হবে l সমান 0 আর 1। একটা হবে কি 0 আর একটা কি হবে 0 আর 1। তাহলে যদি তাই হয়, এখানে শুধুমাত্র s আর এখানে কি s আর p, বা এটা p অরবিটাল। যদি শেষে 1 থাকে তাহলে সেটা p, আর যদি 0 থাকে সেটা হলো 1, আর p থাকলে শেষে যদি অন থাকে তাহলে সেটা হবে p অরবিটাল। এখানে শেষে কি আছে? 1 আছে, তাহলে p অরবিটাল। যদি তা হয় দেখেন এখানে m এর মান কত? m এর মান 0, ভালো কথা। এখানে m এর মান কত? m এর হবে 0 আর প্লাস মাইনাস 1। যদি তাই হয় তাহলে এখানে কয়টা অরবিটাল? একটা। এখানে অরবিটাল 3টা অরবিটাল টোটাল। কয়টা অরবিটাল? 3টা। দেখো একটা আর এই যে 2টা কয়টা হয়? টোটাল হয় হচ্ছে তোমার 3 আর 2, এই 1 আর 2 হচ্ছে 3টা, তো 3টা অরবিটাল, ভালো কথা। এবার একটা 3টা, একটা 3টা, তাহলে একটা অরবিটালে 2টা ধরবে আর 3টা অরবিটালে কয়টা ধরবে? 6টা। তার মানে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ? যে কি দেখতে পাচ্ছ? তো এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হলো পি অরবিটালে 6টা ইলেকট্রন ধরে টোটাল। পি অরবিটালে কয়টা ধরে? 6টা। আর এস এ কয়টা ধরে? এস এ দেখো এখানে কয়টা ছিল? টোটাল 2টা ইলেকট্রন ধরে। এখানেও এস এ কয়টা ইলেকট্রন ধরে? টোটাল 2টা ইলেকট্রন। কিন্তু তুমি পি তে কয়টা দেখছো? 6টা ইলেকট্রন। মনে থাকবে এটা। তাহলে এস এ ধরে কয়টা? 2টা। পি তে ধরে কয়টা? 6টা। এটা যেন মনে থাকে। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা আছে? 2 আর 6। এটা ইংলিশে লিখি, হ্যাঁ, সব ইংলিশে লিখি। এটা 1 1 3 2 2 6। তাহলে 2 যোগ 6 মানে কয়টা? 8টা। 8টা যদি ইলেকট্রন হয় তাহলে কি হবে? তার 4টা হবে পজিটিভ আর 4টা হবে নেগেটিভ। স্পিনের ক্ষেত্রে, স্পিনের ক্ষেত্রে 4টা হবে পজিটিভ আর 4টা নেগেটিভ। 4টা পজিটিভ হাফ আর হবে 4টা নেগেটিভ হাফ। এবার যখন n সমান 3 হবে
তখন কয়টা? 3টা। এন এর মানের উপর কিন্তু হিসাব করা হয় এটা, ঠিক আছে? এন এর মান যদি 2 হয়, মোট 2টা উপশক্তি স্তরে বিভক্ত হবে। এন এর মান যদি 3 হয়, 3টা উপশক্তি স্তরে বিভক্ত হবে। দেখো এখানে এন এর মান 1 ছিল, সুতরাং 1টা উপশক্তি স্তর। এন এর মান 2 ছিল, 2টা উপশক্তি স্তর। এন এর মান যখন 3, তখন 3টা উপশক্তি স্তর। তাহলে প্রথমে হচ্ছে এল এর মান কত? 0। তারপর এল এর মান কত? 0 আর প্লাস 0 আর 1। তারপরে কত এল এর মান? 0, 1 আর 2, এভাবে। অর্থাৎ সর্বোচ্চ কি হবে? এন থেকে 1 কম হবে। এবং যে কয়টা একটা একটা করে বাড়াতে বাড়াতে যাবো। প্রথমে ছিল 1টা, তারপরে একটা বাড়ালাম, তারপরে 0 আর 1, তারপর আর একটা বাড়ালাম, 0, 1 আর 2, এভাবে। ওপরেও একই। দেখো প্রথমে 0 ছিল, আর তারপরে আমরা সর্বোচ্চ যেতে পারবো 1 পর্যন্ত, কারণ 2 থেকে 1 যদি বাদ দেওয়া হয়, মানে n থেকে 1 যদি বাদ দেওয়া হয়, তাহলে হবে 2, সরি n মাইনাস 1, মানে 2 বিয়োগ 1 মানে 1। যদি 2 থেকে 1 বাদ দাও, তাহলে 1 হয়, মানে সর্বোচ্চ 1 পর্যন্ত যেতে পারবো। তাহলে আমরা 0 আর 1 নিতে পারলাম, এভাবে। এখন দেখো l এর মান 0 হয়, তাহলে s সর্বোচ্চ কি হয়েছে? p, মানে 1 আছে, তার মানে p তে যাবে। সর্বোচ্চ 2 আছে, মানে d তে। অর্থাৎ যখন s হয়, তখন l এর মান হচ্ছে 0। যখন p হয়, তখন l এর মান হচ্ছে 1। যখন d, তখন l এর মান 2। যখন f, তখন l এর মান হচ্ছে 3। এটা যেন মনে থাকে যে l এর মান যদি 0 হয়, তাহলে s হবে। l এর মান যদি 1 হবে, l এর মান যদি 1 হয়, দেখো তো শেষে কত আছে? 1, সুতরাং p। এখানে l এর মান শেষে কত? 1, p। l এর মান শেষে কত? 2, 2 হলে কি হবে? d হবে। তাহলে দেখো d। এবার যদি তাই হয়, তাহলে m এর মান এখানে কি হবে? m এর মান 0। এখানে m এর মান কি হবে? m এর মান হবে প্লাস মাইনাস 0 মানে 0, তারপর প্লাস মাইনাস 1। এখানে কি হবে? l এর মান 0, m এর মান 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, এটা। এখন দেখো এখানে কয়টা অরবিটাল টোটাল? একটা অরবিটাল। এখানে কয়টা? একটা, দুইটা, 3টা অরবিটাল। এখানে কয়টা? দুইটা, 4টা, আর একটা 5টা অরবিটাল। তাহলে এখানে ইলেকট্রন কয়টা? 2টা। এখানে কয়টা? 6টা। এখানে কয়টা? 5 দুগুণে 10টা ইলেকট্রন। তার মানে ডি তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে? ডি তে হলো 10টা ইলেকট্রন ধরে। তাহলে এফ এ কয়টা ধরবে? এফ এ হলো 14টা। কিভাবে আসে দেখো, কত বেশি এখানে? 4। এখান থেকে এখানে কত বেশি? 4 বেশি। দেখো 6 থেকে 10, 4 বেশি। আবার এখানে তাহলে কত হবে? 4 বেশি হবে, মানে 14। টোটাল ইলেকট্রন তাহলে কত হচ্ছে? 2 প্লাস 6 প্লাস 10, তার মানে হচ্ছে তোমার 18টা ইলেকট্রন। তাহলে 18টা ইলেকট্রনের ভিতরে 9টা হবে কি? পজিটিভ, আর 9টা হবে কি? নেগেটিভ। এটা হচ্ছে আমাদের সেই ছক আকারে যে প্রকাশ, সেটা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।